নমস্কার, আপনাদের স্বাগত প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে অবশ্যই এক নজর রাখবো হেডলাইন্সে। কমলপুরে সুলমা ডুঙ্গর টুইসই জলপ্রপাতের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পর্যটনের বিকাশে রাজ্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করল প্রদেশ কংগ্রেস প্রতিনিধি দল। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আগে তীব্রমথার বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনও। বাংলাদেশে অপহৃত বিলোনিয়া নাগরিক চায়না ফ্রুমক প্রশাসনিক সহায়তার জন্য হন্যে হয়ে ঘুরছেন তাঁর অসহায় স্ত্রী। জিরানিয়ার কৈতুর বাজার এবং দুর্গানগর এলাকা পরিদর্শনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বাম নেতারা। সাম্প্রতিক ঘটনা নিয়ে সরব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বহিরাজ্যের পর্যটকদের নিরাপত্তা এবং তাদের প্রতি সুব্যবহারের বিষয়টিতে বিশেষভাবে গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার কমলপুরে সুলমা ডুঙ্গুর টুইসই জলপ্রপাতের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে পর্যটনের বিকাশে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু পর্যটনের বিকাশই নয়, বিশেষ করে বহিরাজ্যের পর্যটকদের নিরাপত্তা এবং তাঁদের সঙ্গে সুব্যবহার করার মতো বিষয়গুলিকে নিয়েও সংবেদনশীল রাজ্য সরকার। বৃহস্পতিবার কমলপুরে সুলমা ডুঙ্গুর টুইসই জলপ্রপাতের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই বিষয়ে আরও বেশি সতর্ক হবার জন্য সবার প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে জম্মু কাশ্মীরের পর্যটন শিল্প কিভাবে প্রভাবিত হয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকে জম্মু এন্ড কাশ্মীরের বিভিন্ন ঘটনার কারণে যখন ৩৭০ ধারা এবং ৩৫-এ বিলুপ করার আগ মুহূর্তে যেখানে আমরা সবাই কথায় কথায় জম্মু এন্ড কাশ্মীরে আমরা যেতাম, ভূস্বর্গ যাকে বলে, সেখানে যাওয়া বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের যদি ঘটনা এখানে হয়, সেটার থেকেও আমরা বিরত থাকব। আমাদের ধরে নিতে হবে যে বাইরের থেকে যারা আসে তারা ভগবান স্বরূপ এবং তাদেরকে সেইভাবে আমাদের আতিথেয়তা করতে হবে, তাদেরকে আমরা সেইভাবে আদর আপ্যায়ন করবো। তাহলে ওনারাই গিয়ে ওয়ার্ড অফ মাউথ, তারাই বাইরে গিয়ে বলবে ত্রিপুরাতে যাও, দেখবে এত সুন্দর জায়গা ওখানে আছে। মানুষের ব্যবহার, আমরা ত্রিপুরার মানুষ, জাতি জনজাতি সবাই মিলে আমরা ঐক্যের মাধ্যমে আমরা যেভাবে থাকি এবং মানুষের সাথে বাইরের লোক আসলে তাদের সাথে আমরা ব্যবহারও সুন্দর করি, সেটা ঐতিহ্যটা। এদিকে প্রসাদ প্রকল্পের অধীনে নির্মীয়মান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন ভবনের কাজকর্ম নিয়ে শুক্রবার উদয়পুরে বৈঠক করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পরই নির্ধারিত হবে নতুন ভবন নির্মাণের ভবিষ্যৎ। যেটা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, প্রায় এটা যে নতুন করে আমরা সেটাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি, সেটা প্রায় শেষের পথে। কালকে আমার ওখানে যেতে হবে, তার বিষয়ে কথাবার্তা হবে। কালকে আমি সেখানে যাচ্ছি, মিটিং হবে। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তার সাথে আমার কালকে দেখা হয়েছিল, ওনাকেও আমি বলেছি। বলছে স্যার আমি কয়েকদিনের মধ্যে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করবো। এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, সেটাও কিন্তু কামাখ্যা মন্দির যেরকম আছে, ঠিক ত্রিপুরা সুন্দরী মন্দির। আগে কিন্তু মানুষ ত্রিপুরা সুন্দরী মন্দির সম্পর্কে, এখন বাইরে যখন আমরা যাই, বিভিন্ন সময় যেতে হয়, দেখবেন একবার যাব আপনাদের ত্রিপুরা সুন্দরীর মাকে একবার দর্শন করতে যাব, সেটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ হয়েছে। এখন যখন ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপমেন্ট পুরোদমে কমপ্লিট হয়ে যাবে, ইনোগ্রেশন হবে, তখন দেখবেন মানুষ আরো বেশি করে আসবে। এখানে যে অ্যাডভেঞ্চার যে ট্যুরিজম, সেটাও আমাদের এখানে পর্যটন দপ্তর থেকে শুরু করেছে। আপনার ডুম্বুর লেক আপনারা কাছেই, আপনারা নিশ্চয়ই দেখেছেন ছবি মোড়াতে, জম্পুই হিলে, সেখানেও আমরা এই যে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেটা আমরা স্টার্ট করেছি। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে সংহত করার প্রয়াস রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের মোট ব্যয়ের 92% যেখানে কেন্দ্র নির্ভর, সেখানে পর্যটন শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। 2022-23 অর্থ বছরের শেষ 3 মাসে বহিরাজ্যের মোট 84,217 জন পর্যটক রাজ্যে এসেছিলেন, যেখানে রাজ্যের আয় হয়েছে 1.21
কোটি টাকা। 2023-24 আর্থিক বছরে একই সময়ে মোট 1,55,183 জন পর্যটক রাজ্যে এসেছিলেন, যেখানে রাজ্যের আয় হয়েছে 1.23 কোটি টাকা। পর্যটনকে শিল্পের রূপ দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বিশেষ উদ্যোগের মধ্য দিয়েই এই শিল্পের বিকাশ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উপজাতি উন্নয়নের অর্থ নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। বৃহস্পতিবার জনজাতি কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করবার দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের 6 সদস্যের এক প্রতিনিধি দল। সংশ্লিষ্ট বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন, উপজাতি উন্নয়নের অর্থ আত্মসাৎ করে রাজ্যে এবং বহিরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তার বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রিসভা থেকে বিকাশ দেববর্মাকে বরখাস্ত করার জন্য দাবি জানানো হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। নিজের সম্পত্তি নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা প্রকৃত তথ্য গোপন করছেন বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আপনার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অবিলম্বে ওনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা এবং এদিকে ত্রিপাক্ষিক চুক্তি রূপায়ণে কেন্দ্রীয় সরকার তীব্রমথা রাজ্য সরকারের প্রস্তাবিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার বেলা 12টায়। সচিব পর্যায়ের এই গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে তীব্রমথার বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যেখানে উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনও। 2রা মার্চ কেন্দ্রীয় সরকার, তীব্রমথা এবং রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবার 6 মাস পর আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক। সচিব পর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের সচিব এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সচিবরা। বৈঠকে থাকবেন তীব্রমথা দলের প্রতিনিধিরাও। এদিকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের শুক্রবারের বৈঠকের আগে তীব্রমথার বিধায়কের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকে রাজ্যের উপজাতি এবং জনজাতি অংশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে এডিসি এলাকা পরিদর্শনের আহ্বান করার পাশাপাশি এডিসি এলাকার মান উন্নয়নে নতুন করে আধিকারিক নিয়োগের দাবিও করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বৈঠক শেষে টিটিএডিসির ক্ষমতাসীন তীব্রমথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শুক্রবার নতুন দিল্লিতে অনুষ্ঠিতব্য জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক সম্পর্কেও মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিকে গ্রেটার তিপ্রাল্যান্ডের মূল এজেন্ডা থেকে সরে ষষ্ঠ তপশিলি অনুসারে এডিসির হাতে অধিক ক্ষমতা দেবার চিরাচরিত দাবি বৈঠকে উপস্থাপন করবে বিজেপির সহযোগী তীব্রমথা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ত্রিপাক্ষিক চুক্তিতে গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যু বাদ দেওয়া এবং সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে ষষ্ঠ তপশিলি অনুসারে এডিসির হাতে অধিক ক্ষমতা দেবার জন্য তীব্রমথার পক্ষ থেকে আনা বেসরকারি বিলের কারণেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে গ্রেটার তিপ্রাল্যান্ডের কোনো শব্দ উচ্চারিত হবে না বলেই নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনো খোঁজ মেলেনি বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত বিলোনিয়ার চাইলাফ্রু মগের। মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা। ইতিমধ্যে 20,000 টাকাও দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। এক্ষেত্রে প্রশাসনিক কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অপহৃতের স্ত্রী। এখনো খোঁজ মেলেনি বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত বিলোনিয়ার চাইলাফ্রু মগের। এদিকে মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা বলে জানিয়েছেন অপহৃতের স্ত্রী। স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন অপহৃতের স্ত্রী। অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় বলে স্থানীয় পুলিশ এবং বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন অপহৃতের স্ত্রী। কল করে আমার জামাই থেকে কল আছে, আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে।
তো এই কথা কইছে আর কি। হুম। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইতে মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ পরে আমি অফিসার কি কয়? পরে কথা কয়ে শাসিতে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীর টাকা দিয়ে দিতেন? এমনি কইছে হলে আর থাকছে না। আমি বারবার ফটো পরে আছে বাইরে কথা কইছে। আমার যত আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন হচ্ছে সহযোগিতার লেগে? হ্যাঁ, আমি বারবার সেরা আমি ফোন করা টাকা লাগাচ্ছে। আমার স্বামীরও তো মারধর করতেছে। আমার টাকা পাঠাইছেন ওখানে? হ্যাঁ। কয় টাকা দিছেন? 20,000। হ্যাঁ, 20,000। 20,000 দিছেন? হ্যাঁ। মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন? হ্যাঁ। কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে। এটা আমি প্রশাসনের কাছে দাবি করতেছি আমার জামার ভালো মতন আয়াত পারে। রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলা ফ্রুং মগ বৈধভাবে বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে যায় গত 13ই সেপ্টেম্বর। বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা ছিল গত বুধবার। ফেরার সময় বাংলাদেশে তার স্বামী চাইলা ফ্রুং মগ অপহরণের শিকার হয়েছেন জানিয়েছেন তার স্ত্রী। বুধবার ভোরেই চাইলা ফ্রুং মগের স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর একে একে স্থানীয় পুলিশ, থানা, বিলোনিয়া মুহুরীঘাট আইপিসি ইনচার্জ, এমনকি সংশ্লিষ্ট বিএসএফ আধিকারিকদেরও দ্বারস্থ হন অপহৃতের স্ত্রী। কিন্তু কোনো জায়গা থেকেই পাওয়া যায়নি কোনো সহায়তা বলে অভিযোগ করেন অপহৃতের স্ত্রী। ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশেরও জানাছেন? পুলিশে গেছে, আমি কইছে কি লেগে আছে এমনি কম। আমি কইছে স্যার আমার জামারে তো বাংলাদেশে মন হইছে এলাকা আইছে। ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবি যাই একটু রেজিস্টার জিডি এন্ট্রি করতেন? মানে থানাতে গেছিলেন? হ্যাঁ গেছে। আচ্ছা। তো এমনি করা মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সঙ্গে আমারও কয়ে গেছে। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছে। আচ্ছা। তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। বাংলাদেশে বর্তমান অস্থির পরিস্থিতির কারণে প্রাথমিক পর্যায়ে ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইজারি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তী সময়ে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেওয়া নিরাপত্তা প্রতিশ্রুতির কারণে অ্যাডভাইজারিতে শিথিলতা আনে কেন্দ্র। এরপর থেকে আবার শুরু হয় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান এবং যাত্রী পারাপার। তবে এরপরেও বাংলাদেশের সংখ্যালঘুদের পাশাপাশি ভারতীয়দের উপর আক্রমণের ঘটনাগুলো প্রতিনিয়ত উঠে আসছে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সফর করা ভারতীয় নাগরিকদের জন্য কতটুকু নিরাপদ তা নিয়ে আবারও একবার ভাবতে হবে কেন্দ্রীয় সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে জিরানিয়ায় কৈতুর বাজার এবং দুর্গানগর এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও পবিত্র কর সহ অন্যান্য বাম নেতারা। সম্প্রতি কালী প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কৈতুর বাজার এবং দুর্গানগর এলাকার অশান্ত পরিবেশের সুযোগ নিয়ে বেশ কিছু বাড়িঘরে হামলা করে সুযোগ সন্ধানী একটি চক্র। যদিও রাজ্য প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয় কড়া ব্যবস্থা। ঘটনার পর এদিন ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে মানিক সরকার। অভিযোগের সুরে জানান, ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য হামলা হুজ্জুতি করেছিল দুষ্কৃতিকারীরা। এই হচ্ছে ঘটনা। এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা, ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় হামলা হুজ্জুতির ঘটনাকে পূর্ব পরিকল্পিত ঘটনা বলেও আখ্যা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন তার সঙ্গে এলাকা পরিদর্শনে যান সিপিআইএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। এলাকায় ঘুরে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেন মানিক সরকার সহ অন্য বাম নেতারা। যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা, অন্যান্য অস্ত্রাদি এগুলো যেমন ছিল। দুর্গানগর ও কৈতুর বাজার এলাকায় সংগঠিত ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকেও ঠাড়ে ঠোরে সমালোচনা করেন মানিক সরকার। তিনি জানান, ঘটনার সময় কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চারিপাড়া এলাকায় যুবক শুভঙ্কর সাহার নির্মম হত্যার বিরুদ্ধে গর্জে উঠল স্থানীয় লোকজন। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলছে
মৃত যুবকের পরিবার সহ সমস্ত এলাকার মানুষ। উল্লেখ্য, বিশ্বকর্মা পূজার দিন বাড়ি ফেরার পথে কাঞ্চনটিলা এলাকার যুবক শুভঙ্কর সাহাকে স্থানীয় রাজীব গান্ধী চৌমুহনীর সামনে কুপিয়ে গুরুতর আহত করে কিছু দুষ্কৃতী। চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মারা যান শুভঙ্কর সাহা। হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় তার দেহ। প্রচুর এলাকাবাসীর উপস্থিতিতে সম্পন্ন হয় শুভঙ্কর সাহার অন্ত্যেষ্টি কাজ। তরতাজা যুবক শুভঙ্কর সাহার নির্মম মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির জন্য এক বাক্যে দাবি তুলেছেন তার পরিবার পরিজন ও কাঞ্চনটিলা এলাকার স্থানীয় বাসিন্দারা। আর ঘটনা কোন জায়গাতে হয়েছে? ঘটনা হয়েছে আপনার লোকনাথ চৌমুনি হইতে রাজীব চৌমুনি মিডিয়ে কয়টার সময় আনুমানিক? রাত্রে 11টা সাড়ে 11টা। যুবক শুভঙ্কর সাহার মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে আমতলী থানার পুলিশ। তবে অধরা আরো বেশ কয়েকজন অভিযুক্ত। স্থানীয় মানুষের বক্তব্য, স্রেফ সন্দেহের বশে সামান্য ঝামেলাকে কেন্দ্র করে শুভঙ্কর সাহাকে হত্যা করেছে ঘাতকরা। বাড়িতে ফালাই দিয়া যেমনে ফারছে এর উপরে লোকের তো ফারছে না। স্থানীয় সূত্রের খবর, অনেকদিন ধরেই দুষ্কৃতীদের নিরাপদ আখড়া হিসেবে গড়ে উঠেছিল রাজীব গান্ধী চৌমুহনী সংলগ্ন আশপাশের এলাকা, যার কারণে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে মারতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি বেপরোয়া দুষ্কৃতীরা। অস্ত্র হাতে এক ঘাতকের চিত্র মোবাইলে উঠে এসেছে ঘটনাস্থল থেকে। স্থানীয় থানার নাকের ডগায় কিভাবে ক্রাইম ডেন তৈরি হলো তাই এখন বহু চর্চিত মূল্যবান প্রশ্ন সংশ্লিষ্ট এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং এর উদ্দেশ্য নিয়ে বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান করেন খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। এদিনের অভিযানে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগদান করেন অরুন্ধতী নগর স্কুলের কনজিউমার ক্লাবের ছাত্রছাত্রীরা। বাজার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করা ও কিভাবে অভিযান পরিচালনা করা হয় সে বিষয়ে ছাত্রছাত্রীদের ধারণা দেবার জন্য অভিযান চালানো হয়েছে বলে জানান সদর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানে মহারাজগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে বিভিন্ন অনিয়ম ও গড়মিল পাওয়া গেছে বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। এই বিষয়ে মহকুমা শাসকের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে ও আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন সরকারি আধিকারিকরা। যেটা ওষুধবোধক, ওরা রানী ব্র্যান্ডের, তারা তেলের মালিক, তো তাদের যে অরিজিনাল বাসারের সাথে সরকারি নিয়ম ভঙ্গের কারণে এদিন বাজার থেকে আলু বোঝাই একটি ঠেলা আটক করেন খাদ্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিকরা। পরবর্তীকালে স্কুলের ছাত্রছাত্রীদের হাতে কলমে বাজার অভিযান সম্পর্কে সম্যক ধারণা দেবার জন্য বাজারের আরও কয়েকটি হোলসেল দোকানে চালানো হয় অভিযান। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ফেমিনা মিস ইন্ডিয়া 2024 ত্রিপুরা ফাইনালিস্ট নিকিতা ঘোষ। বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করেন রাজ্যপালের সঙ্গেও। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পর এবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যের প্রতিভাবান তরুণী নিকিতা ঘোষ। মর্যাদাপূর্ণ ফেমিনা মিস ইন্ডিয়া 2024 সালের সুন্দরী প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য চূড়ান্ত প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছেন নিকিতা ঘোষ। আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্রী নিকিতা ঘোষ উচ্চশিক্ষা সম্পন্ন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে। একজন সফল ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিকিতার। মিস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন তাঁর হৃদয়ে অল্প বয়সেই রূপায়িত হয়েছিল বলে জানিয়েছেন নিকিতা ঘোষ। দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করার আকাঙ্ক্ষা রয়েছে নিকিতার। ফেমিনা মিস ইন্ডিয়া 2024-এ ত্রিপুরাকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত। রাজ্যবাসীর কাছে আমার প্রার্থনা থাকবে, আপনারা আপনাদের নিঃশর্ত অভিবাদন এবং আশীর্বাদ দিয়ে আমাকে ফিরিয়ে দেবেন। কোথায় যাবে? ফেমিনা মিস ইন্ডিয়া 2024 এটার ফিনালে হচ্ছে 16 অক্টোবর মুম্বাইয়ে। ঠিক আছে। সুবিধাবঞ্চিত শিশুদের মান সম্পন্ন শিক্ষায় প্রবেশের ক্ষেত্রে যে সব বাধার সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করা তাঁর জীবনের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন নিকিতা ঘোষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নবজাতক শিশুর সফল অস্ত্রোপচার সম্ভব হল ত্রিপুরা মেডিকেল হাসপাতালে। আইজিএম হাসপাতালে জন্ম হওয়া নবজাতকের পেটের অন্ত্র এবং যকৃৎ বুকের ডান দিকে ফুসফুসের জায়গায় চলে গেলে তৎক্ষণাৎ আইজিএম হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় হাপানিয়া ত্রিপুরা মেডিকেল হাসপাতালে।
সেখানে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিরুদ্ধ বসাক দীর্ঘ 2 ঘন্টায় সফলভাবে অস্ত্রোপচার করেন শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক এবং তার পরিবার। আইজিএম থেকে আমাদের রেফার করেছে, যে এক্সরে রিপোর্ট দেখে বলেছে যে বাচ্চার বা সাইডের যা পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি থাকে তা উপরের দিকে উঠে গেছে, এই জন্য পাঠিয়েছে টিএমসি। এখন টিএমসিতে এসে কি স্যার অপারেশন করেছে, আমি এখন সুস্থ আছি। এখন বাচ্চার কীরকম রয়েছে? হ্যাঁ, এখন তো ভালো, কালকে ছুটি দিয়ে দেবে। আগের যে অবস্থাটা আর এখনের অবস্থাটা কি পরিবর্তন? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মসজিদের ইমাম। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব বটরশির উত্তর জামে মসজিদে। মৃত ইমামের নাম ইসলাম উদ্দিন, বয়স আনুমানিক 45, বাড়ি আসামের করিমগঞ্জ জেলার বারুই গ্রামে। জানা যায় মসজিদে নিজের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইসলাম উদ্দিন নামের এই ইমাম। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে ইমামকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মসজিদের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত ব্যক্তি কিছুদিন পূর্বে মসজিদের ইমাম হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর তাঁর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মসজিদের ইমামের আকস্মিক মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মনগর থেকে রিপোর্টটি পাঠিয়েছেন নিউজ নাও সংবাদ প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। উত্তর জামে মসজিদ। তো হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার কি মৃত বলে ঘোষণা করেছে? মৃত বলে ঘোষণা হতো, ডাক্তার মৃত বলে ঘোষণা। আপনার ট্রাফিক দপ্তরের সক্রিয় নজরদারির অভাবে সারা রাজ্যে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে চলেছে। শান্তিরবাজার শহরে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাইক চালক সামান্য আহত হয়। জানা যায় TR08F 9262 নম্বরের বাইক ও TR03D 6426 নম্বরের বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে প্রত্যক্ষদর্শীদের অভিমত, বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। তবে রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনার হার বাড়তে থাকায় সাধারণ মানুষের মনে ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। পুলিশ ও বন দফতরের নজরদারির মধ্যেই উত্তর জেলায় চলছে কাঠ পাচার বাণিজ্য। প্রায় দিন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে চোরাই কাঠ। এমনই এক ঘটনা ধর্মনগর মহকুমাধীন যুবরাজনগর, মঙ্গলখালী ও রাধাপুর ট্রাই জংশন এলাকায়। অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার করল পুলিশ ও বন দফতর। আটক কাঠের বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনায় কোনো ধরপাকড়ের খবর নেই। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে পুলিশের বক্তব্য। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের পাঠানো রিপোর্ট, নিউজ নাও। একটা পরিত্যক্ত ঘর যেটা আপনারা দেখছেন, এখানে পরে এবং উত্তর ত্রিপুরা পুলিশ আমরা যৌথ অভিযান করেছি। প্রায় 100 CFD মতো মাল আমরা পেয়েছি।
এদিকে খোয়াই গৌরাঙ্গ টিলা এলাকায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম উদয় দীপবর্মা। জানা গেছে 3 বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন উদয় দীপবর্মা। পরে বন্ধুদের কাছ থেকেই ফোনে খবর পেয়ে আহত উদয় দীপবর্মাকে উদ্ধার করেন তার পরিবারের লোকেরা। চিকিৎসার জন্য আনা হয় জিবি হাসপাতালে। সেখানেই মারা যান উদয় দীপবর্মা। তবে কিভাবে তিনি মারা গেলেন সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি মৃত ব্যক্তির ছেলে ও অন্যান্য পরিজনেরা। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য স্থানীয় পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মৃত উদয় দীপবর্মার ছেলে। যে 3 বন্ধুর সঙ্গে উদয় দীপবর্মা বেরিয়েছিলেন তাদের পরিচয় এখনো জানা যায়নি। স্কুটিটা থানাতে নিয়ে গেছে। ওনার নামটা কি, বয়স কত? বিদ্যালয়ের অডিটোরিয়াম এবং স্কুলে নতুন ভবন নির্মাণের ছিল দীর্ঘদিনের দাবি। এবার দাবি পূরণে খুশির হাওয়া ঊনকোটি জেলার কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। ঊনকোটি জেলার কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়াম এবং স্কুলের নতুন ভবন নির্মাণ হচ্ছে 13 কোটি টাকা ব্যয়। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক এবং বর্তমান ছাত্রছাত্রীদের বহু দিনের দাবি পূরণ হয় স্বভাবতই খুশির আমেজ সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ হবে নির্মাণ কাজ। এদিকে বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়াম এবং নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে যান স্কুলের প্রাক্তন ছাত্র তথা স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস। সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হলে ঊনকোটি জেলার মধ্যে সবচাইতে সুন্দর ও উন্নত পরিকাঠামোর সকল সুবিধাযুক্ত বিদ্যালয় হতে চলেছে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এরকমটাই জানান তিনি। অন্তর্গত ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যে স্কুল আমার নিজের স্কুল, আমি একসময় স্কুল থেকে পড়াশোনা করেছি। গত 25 বছরের বামপন্থীদের শাসনে এই স্কুলের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি বিধায়ক হওয়ার পরে এই স্কুলটাকে পুনর্গঠন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় 8.5 কোটি টাকার স্যাংশন আমরা প্রদান করেছি RIDF এর মাধ্যমে। এবং পরবর্তী সময় এই স্কুলের অত্র এলাকার যারা ছাত্রছাত্রীরা আছেন, যারা পড়াশোনা করেন এই স্কুলে, তারা যাতে উন্নত মানের পড়াশোনা এখান থেকে পেতে পারে, শিক্ষা যাতে ব্যবস্থা এখানে চালু করা যায়, তার জন্য বিদ্যাজ্যোতির আওতায় এই স্কুলকে আনা হয়েছে। 2023 সালের প্রথম দিকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে শিক্ষা দপ্তর থেকে মঞ্জুর করা হয়েছিল 8 কোটি টাকা। পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ে 3 কোটি ও তৃতীয় পর্যায়ে 2 কোটি টাকা দেওয়া হয়েছে মঞ্জুরি। নতুন শিক্ষা ভবনের সাথে তৈরি হবে একটি আধুনিক মানের অডিটোরিয়াম। ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রথমে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তরিত করা হয় এবং পরবর্তীতে যুক্ত করা হয় বিদ্যাজ্যোতি প্রকল্পে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়িতে ডাকাতি শেষে ধর্ষণ কাণ্ডে মামলা এবং পাল্টা মামলায় গ্রেপ্তার হয়েছে 2 জন। পুলিশে দায়ের করা অভিযোগ মূলে 13 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 1টা নাগাদ 3 জনের এক ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার আব্দুল মজিদের ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে গৃহস্থের অনুপস্থিতিতে ডাকাতি শেষে ধর্ষণ করে তাঁর স্ত্রীকে। এক্ষেত্রে অভিযুক্ত ছিলেন প্রতিবেশী নুরুদ্দিন। অপরদিকে অভিযুক্ত নুরুদ্দিনের স্ত্রী চুরি সহ শ্লীলতাহানির পাল্টা মামলা করে আব্দুল মজিদের বিরুদ্ধে। অবশেষে মামলা পাল্টা মামলার প্রেক্ষিতে পৃথক 2টি মামলায় অভিযুক্ত নুরুদ্দিন ও আব্দুল মজিদকে গ্রেপ্তার করে চোরাইবাড়ি থানার পুলিশ। একটা কমপ্লেন করেন যে নুরুদ্দিন সাথে আরো 2 জন মিলে ওনার বাড়িতে ডাকাতি করে, নুরুদ্দিন ওনাকে ধর্ষণ করে। তারপর ওনার মামলা পেয়ে আমরা যেটা কেস রেজিস্টার করি, যেটা চুরাইবাড়ির কেস নম্বর 3924। তার পরবর্তী সময়ে নুরুদ্দিনের স্ত্রী 14 সেপ্টেম্বর দিনটি গোটা দেশে পালিত হয় জাতীয় হিন্দি দিবস হিসেবে। 1949 সালের এই দিনে হিন্দিকে স্বীকৃতি দেওয়া হয় ভারতের সরকারি ভাষা হিসেবে। হিন্দি দিবস শুধুমাত্র হিন্দি ভাষার মর্যাদার প্রতীকই নয়, দেশের সাংস্কৃতিক ঐক্যেরও প্রতীক এই দিনটি। জাতীয় হিন্দি দিবস উপলক্ষে বৃহস্পতিবার
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রতিযোগিতা এবং স্বাক্ষর প্রচারণার আয়োজন করেছে শিক্ষা সংস্কৃতি উত্থানন্বেষ এবং ভারতীয় ভাষা মঞ্চ ত্রিপুরা শাখা। বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল জীবনের অনুশীলনে হিন্দি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে অনুষ্ঠিত এদিনের বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট 40 জন প্রতিযোগী। তরুণ প্রজন্মকে হিন্দি এবং এর সাহিত্যের গুরুত্বের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি হিন্দির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করা হয় এদিনের অনুষ্ঠানে। দু সালে রাজ্যের বুকে ঘটে যাওয়া দুজন সাংবাদিক শান্তনু সাহা এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় আবারও একবার সিবিআই তদন্তের দাবি করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। বৃহস্পতিবার এই দাবিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনিয়নের একটি প্রতিনিধি দল। এই বিষয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে রাজ্যের মহামান্য রাজ্যপাল এর সাথে আমরা সাক্ষাৎ করি। আপনারা জানেন সবাই যে 2017 সালে রাজ্যের দুজন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক হত্যা হয়েছিল এবং আজকে পর্যন্ত বিচার হয়নি। তখন থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এই ইস্যুতে আন্দোলন করেছিল। আমরা ওই দিনও বলেছিলাম যে আমরা শেষটা দেখে ছাড়ব এবং আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে এটাই বলেছি যে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।